বছরের প্রথম দিনে কৃষক কার্ড পাচ্ছেন চাষিরা। টাঙ্গাইলে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে পাবেন 20,000-এর বেশি। মিলবে সার, বীজ ও ঋণ সহ নানা সুবিধা। আমদানি থেকে গ্রাহক এক ক্লিকেই দেখা যাবে কোথায় যাচ্ছে জ্বালানি তেল। দাবি সেন্ট্রাল ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবকের। পাইলট প্রকল্প হাতে নেয়ার তাগিদ। অর্থনৈতিকভাবে টেকসই নয় দেশের 56% কৃষি জমি। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে কমছে মাটির উর্বরতা। 2050 সাল নাগাদ 30% পর্যন্ত উৎপাদন কমার সংখ্যা। এবং কক্সবাজারে মধ্যরাত থেকে শুরু হচ্ছে সাগরে মাছ শিকারে টানা 58 দিনের নিষেধাজ্ঞা। ঘাটে ফিরেছে শত শত ট্রলার। লাখের বেশি জেলেকে নিবন্ধনের আওতায় না আনার অভিযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুরুতেই বর্ষবরণের খবর। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে বরণ করা হলো বাংলা নববর্ষ 1433। চারুকলা থেকে বের হওয়া শোভাযাত্রায় ঢল নামে মানুষের। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী সাতিলা শারমিন ও ফারুক ভিয়া রবিন। সরাসরি যাচ্ছি তাদের কাছে। আবারও শুভ নববর্ষ এবং আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। আমি সাতিলা শারমিন, আমার সঙ্গে আছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। আমরা ভোর থেকেই সারা বাংলাদেশ থেকে জানানোর চেষ্টা করছিলাম নববর্ষ যে বরণ করছেন মানুষ, তার সবশেষ খবরাখবর, সবশেষ খুঁটিনাটি। আমরা 9টায় দেখেছি চারুকলা অনুষদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বের হয়েছে নববর্ষের বৈশাখী শোভাযাত্রা। এই বৈশাখী শোভাযাত্রার আদলে আমরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকেও কিন্তু শোভাযাত্রা বের হতে দেখেছি। একদম ভোরে রমনার বটমূলে সেই ঐতিহ্যবাহী যেটি চলে আসছে স্বাধীনতার আগে থেকে ছায়ানটের যে বর্ষবরণ, অর্থাৎ গানের সুরে নববর্ষকে ধারণ করা, সেই আয়োজনটিও কিন্তু সকালবেলা অনুষ্ঠিত হয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। এবং আমরা যদি বলি তাহলে হচ্ছে সারা দিন জুড়েই কিন্তু এই আয়োজনটি রয়েছে। রবিন, সারা দিন জুড়ে সারা দেশে আয়োজনগুলো থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে ঘিরে আসলে বর্ণিল পোশাকে, বর্ণিল সাজে, এই যে বর্ণিল যে বর্ষবরণ, এই উৎসবটার আয়োজনটা এবার আপনার কেমন মনে হচ্ছে? মানে খুবই আড়ম্বরে হচ্ছে নাকি কিছুটা স্তিমিত? না, এখানে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি আমরা সকাল থেকে দেখছিলাম। একটু পিছন ফিরে যদি তাকাই যে এই বর্ষবরণ এবং এই যে শোভাযাত্রার যাত্রাকালটা যদি আমরা বলি, তখন কিন্তু কেবলমাত্র চারুকলার কয়েকজন শিক্ষার্থী বা শিক্ষার্থীর মধ্য দিয়েই কিন্তু এর সূচনাটা হয়েছিল। তারপর ধাপে ধাপে সেখানে এই চারুকলার গণ্ডি ছাড়িয়ে সেটা বিশ্ববিদ্যালয়ের মানে যারা কর্তৃপক্ষ আছে তাদের মধ্যে গিয়ে ছড়ায়, এবং এখন এই শোভাযাত্রা সেটি কিন্তু যে পুরো বাঙালি জাতির জন্য একটি অন্যতম অনুষঙ্গ হয়ে গেছে বর্ষবরণ করার জন্য। তো সেই জায়গায় আজকে সকালবেলা থেকে আমরা দেখছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে আসছিলেন। এর আগে তো আমরা দেখছিলাম যে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান যেটি রমনা বটমূলে সে 60-এর দশক থেকে এটি তারা আয়োজন করে আসছেন। বরাবরের মতন এবারও হয়েছে। তো তারই মানে এবং এরপরে আমরা সকাল 9টা নাগাদ আমরা দেখছিলাম যে বর্ষবরণের যে শোভাযাত্রা, সে শোভাযাত্রাটি শুরু হয়েছিল। ঘণ্টাকালের মানে বেশি সময় ধরেই কিন্তু যে এই শোভাযাত্রাটি চলছে। আমি যদি আপনাকে বলতে যাই, সকাল 9টা নাগাদ এই চারুকলার যে সামনে থেকে যে শোভাযাত্রাটি শুরু হয়েছিল তার সেটি যখন আপনার টিএসসি হয়ে বাংলা একাডেমির সামনের দিক দিয়ে, তিন নেতার মাজারের সামনের দিক দিয়ে, তারপর দোয়েল চত্বর প্রদক্ষিণ করে ঠিক একই জায়গায় যখন আবার ফেরত আসে, তখন কিন্তু তার প্রথম অগ্রভাগটি যখন আসে সেটি কিন্তু 10টা পার হয়ে গেছে, অর্থাৎ 1 ঘন্টারও বেশি সময় এই শোভাযাত্রাটি কিন্তু চলছিল। সেখানে আমরা দেখছিলাম নানান শ্রেণী পেশার মানুষ এবং একই সঙ্গে বিভিন্ন জাতিসত্তার মানুষের অংশগ্রহণ, সেটি কিন্তু আমরা এখানে দেখছিলাম, এবং বিদেশি নাগরিকদের অংশগ্রহণ সেটিও কিন্তু বেশ চোখে পড়ার মতন ছিল। এবং নানান বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে, ব্যানার ফেস্টুনের মধ্য দিয়ে বিভিন্ন বার্তা সেটি কিন্তু এই বর্ষবরণ আয়োজনে মানে ফুটিয়ে তোলা হয়েছিল। বিশেষ করে এবারের বর্ষবরণের যেই প্রতিপাদ্য ছিল যে নববর্ষের ঐকতান, গণতন্ত্র
পুনরুত্থান এবং এইটার মধ্য দিয়েই কিন্তু যেটি জানান দেওয়া হচ্ছিল যে গণতান্ত্রিক পথে বাংলাদেশের যে যাত্রা সেই ইঙ্গিতটাও অর্থাৎ একটি রাজনৈতিক বার্তাও কিন্তু আজকের এই শোভাযাত্রায় ছিল। রবিন, সেটি হচ্ছে যে এই যে পুরো আয়োজনে আমরা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে উৎসবগুলো আসলে দেখি, শুধু ঢাকা কেন্দ্রিক না, আমরা সময় টেলিভিশনের পর্দায় দেখাতে চেষ্টা করেছি যে শুধু ঢাকা কেন্দ্রিক না, বিভাগীয় শহরগুলোতেও কিন্তু বড় ধরনের আয়োজন হয়। সেখানেও এরকম ছায়ানটের আদলে গানের আয়োজন হয়, বর্ষবরণের শোভাযাত্রা আয়োজন করা হয়। এছাড়া জেলা শহর এবং উপজেলা শহরগুলোতেও কিন্তু বর্ষবরণের আয়োজনগুলো আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আসলে দেখে থাকি। তো এই যে আয়োজনগুলোর মধ্য দিয়ে তরুণ প্রজন্ম এবং যারা আসলে আমাদের বর্ষিয়ানরা রয়েছেন তাদের মধ্যে যে এক ধরনের মেলবন্ধন, অর্থাৎ শেকড়ের সঙ্গে কথা বলা, শেকড়ের সংস্কৃতিকে অঙ্গে ধারণ করা, মননে ধারণ করা এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে সবগুলো যে একসঙ্গে যে মেলবন্ধন, এটা কিন্তু আমরা বছরের শুরুতে দেখতে পারি। চৈত্র সংক্রান্তি একসময় একটি বড় উৎসব ছিল এই জনপদের মানুষের, কারণ আমরা হালখাতা দেখেছি। সেটা আসলে আধুনিক সময়ে এসে অনেকটাই একদম মিয়মান হয়ে পড়েছে। হয়তো পুরান ঢাকার কিছু দোকানে বা হয়তো গ্রামের কিছু জায়গায় আমরা এখন হালখাতাটা কিছুটা হলেও দেখি। তো এটা এই যে যারা এখনকার যাদেরকে আমরা জেনজি বলছি, এই প্রজন্ম কিংবা আবার আলফা আসছে যে জেনারেশন, সেই জেনারেশনের সবাইকে আসলে এর সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং জেনজিরাও কিন্তু এই শেকড়ের পরিচয়টা চাইছেন বলেই কিন্তু আমরা দেখেছি মঙ্গল শোভাযাত্রা কিংবা হচ্ছে ছায়ানটের যে আয়োজন কিংবা সারা দেশব্যাপী যে আয়োজন হচ্ছে তারা কিন্তু অংশ নিচ্ছেন এবং নিজেদেরকে সব রঙে রাঙিয়ে এখানে আসা, সাদা লালকে প্রাধান্য দেওয়া, যেটি আমাদের একসময় আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা আসলে অঙ্গে ধারণ করেছেন লাল সাদা, আমাদের মায়েরা, আমাদের চাচিরা, আমাদের দাদিরা। তো সব কিছু মিলিয়ে এই যে শেকড়ে ফিরে যাওয়ার যে এক ধরনের চেষ্টা এবং শিকড়কে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার যে চেষ্টা, সেই চেষ্টাকে কিভাবে দেখছেন আসলে জেনজিরা, এটাকে কিভাবে দেখছে? না, আসলে সেটা তো ঠিক যে আপনি যদি আপনার জাতিগত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনাকে শেকড়ে ফিরতে হবে। তবে একটি কথা হলো যে সংস্কৃতি সে ঠিক এক জায়গায় থাকে না, সেটি তার মতন করে সময়ের সঙ্গে সঙ্গে সে সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে নিজেকে কিন্তু তার মতন করে বদলে নেই। তো ঠিক আসলে আমরা সময়ের একদম শেষের দিকে চলে এসেছি। আমরা জানাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদম ভোরবেলা থেকে আমি শাতিলা শারমিন এবং আমার সহকর্মী ফারুক ভুইয়া রবিন আপনাদের বর্ষবরণের নানা আয়োজন। আজকে আমরা আসলে বিদায় নিচ্ছি এখন এই পর্যায়ে থেকে। পর্দায় চোখ রাখুন, আমার আরও যারা সহকর্মী আছে তারা আপনাদেরকে পুরো দিনটি জুড়েই এই বর্ষবরণের আয়োজন সম্পর্কে জানাবেন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে নববর্ষ, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মীরা। বাংলার নতুন বছরের প্রথম দিনে কৃষক কার্ড পাচ্ছেন চাষিরা। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলে, যেখানে আসলে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কৃষকদের মাঝে কৃষক কার্ড যে প্রদানের যে কর্মসূচি তার প্রি পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি ইতিমধ্যে টাঙ্গাইলে এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই এই যেই টাঙ্গাইল সদর যে এখানে স্টেডিয়াম রয়েছে যেখানে আয়োজন করা হয়েছে কৃষক কার্ড প্রদানের যে অনুষ্ঠান, সেখানে তিনি আসবেন। তিনি আসার পরপরই মূলত এই কার্যক্রমের উদ্বোধন তিনি করবেন এবং আজকে এখানে মোট প্রধানমন্ত্রীর হাত থেকে 15 জন কৃষক তারা এই কৃষি কার্ডটি তারা পেতে যাচ্ছেন, যেটি আসলে বর্তমান সরকারের যা নির্বাচনে যে প্রতিশ্রুতি ছিল, অর্থাৎ বিএনপির যে প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল কৃষক কার্ড প্রদান করা, সেই কৃষক কার্ড কিন্তু আজকে দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তিনি আজকে এই কার্যক্রম উদ্বোধন করবেন। টাঙ্গাইল থেকে একযোগে বাংলাদেশের 10টি জেলার 11টি উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হবে এবং যেই কার্যক্রমে মূলত 22,000 কৃষককে আজকে এই প্রি পাইলটিং কার্যক্রমের আওতায় এনে তাদেরকে কৃষক কার্ড দেওয়া হবে, যেখানে 2,500 টাকা থেকে শুরু করে এই কার্ডের 10টি সুযোগ সুবিধা প্রদান করা হবে। যে সুযোগ সুবিধাগুলি দিলে কৃষকরা স্বাবলম্বী হবেন, কৃষকরা
তাদের আর্থিক যে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তারা সার কীটনাশক কেনার ক্ষেত্রে ন্যায্য মূল্যে তারা সেসব কিনতে পারবেন। কৃষি ঋণ পাওয়ার ক্ষেত্রে এই কার্ড ভূমিকা রাখবে। এছাড়া নানা ধরনের বেশ কিছু সুবিধা কিন্তু রয়েছে এই কার্ডের মাধ্যমে, যেখানে আমরা একটু বলে রাখতে চাই যে 10টির সুবিধার কথা বলা হয়েছে, যে এই যে 10টি সেবা তারা পাবেন তার মধ্যে হচ্ছে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি এবং ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি কেনা, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি এবং মোবাইলে ফসলের রোগবালাই সংক্রান্ত পরামর্শ কিন্তু পাবেন এই কৃষক কার্ডের মাধ্যমে। এবং কৃষি বিষয়ক প্রশিক্ষণ ছাড়াও মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য প্রাপ্তিসহ কৃষি বিমা সুবিধা প্রাপ্তি এবং ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুবিধা পাবেন। যেমন কিনতেও পারবেন ন্যায্য মূল্যে, তেমনি ন্যায্য মূল্যে বিক্রিরও সুযোগ পাচ্ছেন এই কৃষি কার্ডের মাধ্যমে। মূলত এই কৃষি কার্ডটি একটি ডাটাবেজ হিসাবে কাজ করবে, যে পরিকল্পনা সরকার নিয়েছে এবং সরকার এই পরিকল্পিত এই যে কৃষক কার্ডের মাধ্যমে তারা এটি বাস্তবায়ন করতে চান এবং বাংলাদেশের সকল কৃষককে তারা মূলত স্বাবলম্বী করার জন্য এবং তাদেরকে এই যে টেকসই কৃষি উন্নয়নকে মানে কৃষিকে টেকসই করার জন্য, কৃষি খাতকে টেকসই করার জন্য আসলে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে প্রান্তিক পর্যায়ের প্রতিটি কৃষক আসলে এটি পাবেন এবং 5 বছরে এখানে তারা এই কৃষকরা মূলত এই সুবিধাগুলি পাবেন। যে সুবিধাগুলির মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি সমৃদ্ধশালী হবে এবং আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। এবং আমরা নিজেরাই আসলে কৃষি খাতে যেই ধরনের যে সুবিধা আসলে পাওয়ার মাধ্যমে কৃষি খাতকে আসলে একটি টেকসই উন্নয়নের মাত্রা হিসাবে এবং আর্থিক যে দেশের যে আর্থসামাজিক উন্নয়নে সেটি একটা বড় ধরনের ভূমিকা রাখবেন। এই কৃষি খাত এবং কৃষক কার্ডের এই দেওয়ার মাধ্যমে, প্রাপ্তির মাধ্যমে কৃষকরা তারা নিজে যেমন স্বাবলম্বী হবেন, দেশকেও সমৃদ্ধশালী করে গড়ে তুলবেন, সেটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। বর্তমান সরকার কিন্তু পরিকল্পনার অংশই কিন্তু হচ্ছে এই কৃষক কার্ড। এই কৃষক কার্ডে যে 10টি সুবিধার কথা বলেছিলাম এবং একই সঙ্গে প্রি পাইলটিং কার্যক্রমের পরে এখানে কিন্তু পাইলট প্রকল্প হিসাবে কিন্তু আরও একটি ধাপ রয়েছে এবং তারপরে রয়েছে মূল যে বিষয়টি, যেটা আসলে এই 2টি কার্যক্রম শেষ হওয়ার পরে মূল ধাপে সকল কৃষককে পর্যায়ক্রমে মাসে মাসে এবং আগামী 5 বছর যেই সময়টায় তারা ক্ষমতায় থাকছেন এই বর্তমান সরকার, এই সময়টার মধ্যে তারা প্রতিটি কৃষকের হাতে আসলে কৃষক কার্ড পৌঁছে দিতে চান। যেই কৃষি কার্ডের মধ্যে টাকা বা অন্য যে সুবিধাগুলি রয়েছে সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে এবং এই সুবিধাগুলির মাধ্যমে মূলত কৃষকের সুবিধা যেমন তারা পাবেন, তেমনি দেশকে সমৃদ্ধশালী করতেও বেশ তারা ভূমিকা রাখবেন। এবং কৃষকরা কিন্তু আমরা কথা বলেছিলাম, তারা খুব খুশি যে তারা আজকে এই কার্ডটি পেতে যাচ্ছেন, যে কার্ডটি আসলে বিগত কোনো সরকার কিংবা বিগত কোনো সরকারি কর্মকর্তা বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কখনো এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। যে উদ্যোগটি বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তার পরিকল্পনার মাধ্যমে তিনি এনেছেন এবং এর মাধ্যমে কৃষকরা তাদের উপকার যেমন ভোগী হবেন, তেমনি দেশকে আর্থসামাজিক উন্নয়নে তারা সুযোগ তৈরি করে দেবে। কৃষকরা তাদের ন্যায্য মূল্যে পণ্য কেনা সহ শুরু করে কৃষি ঋণ পাওয়া এবং কীটনাশক সার সব কিছু কেনার ক্ষেত্রে তাদের যে এই কার্ডটি যে একটি তাদের পাশে দাঁড়াচ্ছে এই সরকার এবং কৃষক কার্ড, সেইটি আসলে তারা কিন্তু খুব প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন এবং তারা আজকে তারা প্রধানমন্ত্রীকে কার্ড নেবেন, কৃষক কার্ড, সেই জন্য তারা বেশি উৎফুল্ল, সেটাও কিন্তু আমি দেখেছি। সেই বিষয়ে কিন্তু কথা বলছিলাম কৃষকদের সঙ্গে। তো এই ছিল আমার কাছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই এই টাঙ্গাইল স্টেডিয়ামে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন তিনি করবেন, তার আজকে এখানকার সবশেষ খবর। টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দরে। ডিজেল সংকটে বন্দর এলাকার পাথর ভাঙার ক্রাশিং মেশিন বন্ধ হওয়ার পথে। এতে লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। সোহাগ হায়দারের রিপোর্ট। পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে প্রতিদিন শত শত ট্রাকে ভারত ও ভুটান থেকে পাথর আমদানি হয়। এসব পাথর ভাঙতে ব্যবহার করা হয় ক্রাশিং মেশিন। তবে জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে সে কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, ডিজেল সংকটে এর মধ্যে অনেক মেশিন বন্ধ হয়ে গেছে, এতে লোকসান হচ্ছে তাদের, পাশাপাশি বেকার হচ্ছেন শ্রমিকরা। এদিকে পর্যাপ্ত জ্বালানি তেল না পেয়ে বন্দরে আটকা পড়ছে পণ্যবাহী ট্রাক। একই সঙ্গে বাড়ছে পরিবহন খরচও। পাম্পে গেলে ঘন্টার পর ঘন্টা
থাকতে দিতেছি, আমরা তেল পাইতেছি না। তেলের জন্য অনেক সংকটে আছি আমরা। এই সংকটটা কিভাবে দূর করা যায়, এই সরকারকে একটা দৃষ্টিভঙ্গি দেওয়া দরকার। ডিজেলের সংকটের কারণে আমরা আমদানিকৃত বোল্ডার গুলো এখন ভাঙাতে পারছি না। শ্রমিকগুলো কাজ হারাচ্ছে এবং সরকারের রাজস্ব হারাচ্ছে। ভাড়া অনেক বৃদ্ধি পেয়েছে এবং কি সময় মতো আমরা এখানে পরিবহন পাচ্ছি না। জ্বালানি সংকটের প্রভাব পড়লেও বন্দর কর্তৃপক্ষ বলছে আমদানি রপ্তানি কার্যক্রম এখনও স্বাভাবিক রয়েছে। জ্বালানি তেলের কারণে একটু সমস্যা হচ্ছে, তারা কোনো মেশিন বন্ধ করে রয়েছে এবং তেলের সংকটের কারণে আমাদের মৌখিক আলাপ চলছে সেক্ষেত্রে, কিন্তু আমাদের সেভাবে এখনো মিটিং হয়নি। আমরা সেই বিষয়ে কথাবার্তা চালাচ্ছি। কর্তৃপক্ষের তথ্য মতে 2024-25 অর্থ বছরে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি হয়েছে 14,88,824 মেট্রিক টন, আর 2025-26 অর্থ বছরের মার্চ পর্যন্ত 11,65,089 মেট্রিক টন পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি হয়েছে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কোথা থেকে কোথায় যাচ্ছে তেল তা দেখা যাবে এক ক্লিকে, যা দেখে অপচয় দুর্নীতি দূর করার পাশাপাশি জ্বালানি নিরাপত্তায় সহজে পরিকল্পনা সাজাতে পারবে সরকার। এমন একটি সেন্ট্রাল ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছেন উদ্যোক্তা গবেষক প্রকৌশলী জাকারিয়া মালিক। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির সংকট মোকাবেলায় সবার আগে নিশ্চিত করতে হবে সরবরাহ ব্যবস্থাপনার প্রতিটি ধাপে স্বচ্ছতা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। জ্বালানি সংকটে কয়েক বছর ধরেই ভুগছে শিল্প কলকারখানা, যা পাল্টে দিয়েছে উদ্যোক্তাদের হিসাব। এবার মার্চের শুরু থেকে দেশের ফিলিং স্টেশনে তেলের জন্য চালকদের দীর্ঘ অপেক্ষা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল জ্বালানি খাতের চরম অব্যবস্থাপনার চিত্র। ভোর 5টা বাজে দাঁড়াইছি, আরো কয়েক ঘন্টা লাগবে তা জানি না। 3-4টা পাম্প ঘুরছি, লাস্টে যে এটা সিরিয়াল ধরলাম। এমন যাচ্ছে তাই অবস্থার অবসান ঘটিয়ে আমদানি থেকে ভোক্তা পর্যায়ে ব্যবহার পর্যন্ত প্রতি ফোঁটা ডিজেল, পেট্রোল, অকটেনের হিসাব সহজে রাখতে কেন্দ্রীয় জ্বালানি ব্যবস্থাপনা সিস্টেম তৈরি করেছেন উদ্যোক্তা গবেষক প্রকৌশলী জাকারিয়া। এজন্য গাড়ির লাইসেন্স নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে অ্যাপে বা ওয়েবসাইটে। কোনো ফিলিং স্টেশনে গিয়ে চালকের স্মার্টফোনে বা পাম্পে থাকা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে ওই বাহনকে যুক্ত করতে হবে কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে। এরপর কত লিটার তেল নেওয়া হলো তা সঙ্গে সঙ্গে হালনাগাদ হবে ওই পাম্প থেকে শুরু করে দেশের মোট জ্বালানির রিজার্ভে। লাইসেন্সিং যে গাড়িগুলি রয়েছে, ফুয়েল যদি শুধুমাত্র তাদেরকেই দেয়, অবৈধ গাড়িগুলি রয়েছে সেইগুলিও সড়কে চলাচল বন্ধ হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পথে সবচেয়ে বড় ঘাটতি সঠিক ও পর্যাপ্ত তথ্য না থাকা। ভিজিবিলিটি চলে আসবে এবং এতে যেটা হবে, এই পুরা চেনে আমরা জানি যে অনেক রকম অনিয়ম আছে, অনিয়ম ছিল, সেগুলোও থেমে যাবে। প্রযুক্তিবিদরা বলছেন, খুব সহজে ও কম। কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালাহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। টাঙ্গাইলের যে স্টেডিয়ামে এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসে পৌঁছেছেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন। এখানকার যারা কৃষক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন সকলকে, এবং তাদেরও উষ্ণ অভ্যর্থনায় আসলে সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে তিনি এখানে আসার আগমন উপলক্ষ মূলত হচ্ছে যে কৃষক কার্ড প্রদান। তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির, এবং নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে ক্ষমতায় আসলে তারা মূলত এই কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে দিবেন, যেখানে আর্থিক সুবিধা সহ নানা ধরনের সুযোগ সুবিধা তারা পৌঁছে দিবেন এই বর্তমান সরকার, এবং তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী যেমন করে তোলা এবং একই সঙ্গে কৃষিকে স্বনির্ভর করে তোলা, কৃষকদের স্বনির্ভর করে তোলার জন্য এই উদ্যোগ তারা নিয়েছে বর্তমান সরকার। এবং যেই কারণে মূলত সরকার এই বিভিন্ন ধরনের উদ্যোগের মাঝে, যেমন তারা এর আগে ফ্যামিলি কার্ড দিয়েছেন এবং বিভিন্ন ধর্মীয় যারা রয়েছেন, ইমাম, মুয়াজ্জিন সহ পুরোহিত যারা রয়েছেন, বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তাদের কাছে যে আর্থিক সুযোগ সুবিধা পৌঁছে দিয়েছেন, তারই ধারাবাহিকতা আরও একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছেন আজকে যে কৃষক কার্ড প্রদানের মাধ্যমে। এবং কৃষক কার্ড দিয়ে তিনি আজকে এই কার্যক্রমের প্রি পাইলটিং কার্যক্রমে তিনি উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ইতিমধ্যে মঞ্চে
আসন গ্রহণ করেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। তিনি তার আগে এখানে আসলে মূলত যেই কৃষকদের কার্ড দেওয়া হবে, যে তাদেরকে কৃষক কার্ড প্রদান করা হবে, তারা কিন্তু আজকে এখানে আসবেন এবং মোট 15 জন কৃষককে নিজ হাতে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি কৃষক কার্ড পৌঁছে দিবেন এবং একই সঙ্গে এখান থেকে মোট 15,000 তারা কার্ড আসলে দেওয়া হবে। সব মিলিয়ে আজকে প্রি পাইলটিং কার্যক্রম অংশ হিসাবে 10টি জেলার 11টি উপজেলায় মূলত 22,000-এর কিছুটা বেশি কৃষকদের কার্ড বিতরণ করা হবে এবং কৃষক কার্ডে কিন্তু বেশ কিছু সুবিধা থাকবে। যেই সুবিধাগুলির মধ্যে যেমন তারা আর্থিক প্রণোদনা যেমন পাচ্ছেন 2,500 টাকার মতো করে, এবং তার পাশাপাশি এখানে তারা পাবেন কৃষি পণ্য কেনার যে সুযোগ সুবিধাগুলি সেটি কিন্তু তারা পাবেন। সেটা কিন্তু আমরা তাদের যে কর্মসূচির মাধ্যমে জানতে পেরেছে। আমরা একটু বলে রাখতে চাই যে 10টি যে সুবিধা বা সেবা কৃষকরা পেতে যাচ্ছেন, সেই সুযোগের অংশ হিসেবে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি, ন্যায্য মূল্যে সেচ সুবিধা প্রাপ্তি, সহজ শর্তে কৃষি ঋণ প্রাপ্তি, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, মোবাইলে ফসলের রোগবালাই সংক্রান্ত পরামর্শ প্রাপ্তি, কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তি, মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজার তথ্য প্রাপ্তি, কৃষি বীমা সুবিধা প্রাপ্তি এবং ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধাও কিন্তু পাচ্ছেন এই কৃষকরা। এবং আজকের মূলত এই কার্ড প্রদানের মাধ্যমে মূলত কৃষকদের স্বাবলম্বী গড়ে তোলার পাশাপাশি কৃষকদের যে নানা ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে এই কার্ডের মধ্যে 10টি সেবা তারা পেতে যাচ্ছেন। এবং প্রি পাইলটিং কার্যক্রম কিন্তু আজকে শুরু হচ্ছে এবং আজকে প্রি পাইলটিং কার্যক্রমের পাশাপাশি এরপরে পাইলট প্রকল্পে কিন্তু হাত দিবে সরকার, যেখানে আরও কৃষকদের কার্ড প্রদান করা হবে। এছাড়া এরপরে মূলত পাইলট কার্যক্রম শেষ হলে দেশব্যাপী এই কার্যক্রম আরও বিস্তৃত করা হবে, কার্যক্রম শুরু হবে এবং সেখানে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে এই কার্যক্রম উদ্বোধন করলেন। উদ্বোধন করার পরে এই কার্যক্রম উদ্বোধন করে মূলত তারা আজকে এই কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি তারা আরও কিছু কর্মসূচি পালন করবে। কার্যক্রম পাশাপাশি শুরু হচ্ছে এবং আজকে এখন ইতিমধ্যে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হচ্ছে আজকের কার্যক্রম, যেখানে কৃষক কার্ড প্রদান করে শেষ করতে যাচ্ছেন। যেতেই ছিল আমার কাছে এখানে আছে টাঙ্গাইলে যে কৃষক কার্ড প্রদান করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান যিনি উদ্বোধন করবেন তার সবশেষ খবর। কৃষক কার্ড উদ্বোধনী কর্মসূচির বিশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। পহেলা বৈশাখে উৎসবের দিনেও রাজধানীর ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য চালকদের দীর্ঘ অপেক্ষার খবর জানাতে পরিবাগে পাম্প থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে গোটা দেশ যখন বাতরা, ঠিক তখন যাপিত জীবনের সেই উৎসবকে পাশ কাটিয়ে অনেককেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে। সেই জীবন বাস্তবতার সে জীবন বাস্তবতা রয়েছে সেই খবর জানাতে আমরা এখন রয়েছি পরিবাগের একটি ফিলিং স্টেশনে। এখানে সকাল 8টা থেকে তেল দেওয়া শুরু হয়েছে, কিন্তু আমরা অনেক চালকের সাথে কথা বলেছি যারা রাত 3:30-3টার পর থেকে লাইনে অপেক্ষা করছিলেন এবং তারা যখন তেল পাচ্ছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, সেটি যেন তাদের বড় একটি পাওয়া হয়ে দাঁড়াচ্ছে। আজকে ছুটির দিনে তারা তেল নিতে এসেছেন, কারণ অন্যান্য কর্মদিবসে তাদের জন্য লম্বা সময় অপেক্ষা করার সুযোগ থাকে না, সেই জন্য তারা আজকে ছুটির দিনকে বেশি বেছে নিয়েছেন অনেকেই। এবং যারা তেল নিচ্ছেন 5 লিটার করে তেল পাচ্ছেন সাধারণত, কিন্তু যাদের ফুয়েল পাস আছে বিশেষ করে মোটর সাইকেলের জন্য তারা 10 লিটার করে তেল পাচ্ছেন। এবং যে প্রাইভেট কার রয়েছে সেগুলো 10 লিটার এবং এসইউভি, জিপ এবং মাইক্রোবাস সেগুলো পাচ্ছে 20 থেকে 25 লিটার করে। এখানে যে সুশৃঙ্খলভাবে তেল দেওয়া হচ্ছে একমুখী লাইনে, এখানে কোনো ধরনের কেউ যখন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে কিংবা বিপরীত মুখ থেকে এসে তেল নেওয়ার চেষ্টা করছে সেটা কোনোভাবেই নিতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এখানে সুশৃঙ্খলভাবে অপেক্ষা করেই নিতে হচ্ছে। এবং যে লম্বা লাইনে অপেক্ষা করতে হচ্ছে সেটি এখন পর্যন্ত যারা এই পাম্প পর্যন্ত পৌঁছেছেন তাদের বক্তব্য যে যারা এখনো লাইনের হতে শেষ দিকে আছে তারা হয়তো দিন শেষে তেল পাবে এরকম একটি নিশ্চয়তা আছে, কিন্তু কতক্ষণ পরে তারা পাবে, কতক্ষণ অপেক্ষা করতে হবে সেই বাস্তবতাটা আসলে তাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেই
দেখতে হবে, মানতে হবে এবং শৃঙ্খলা মেনেই আসলে তাদেরকে তেল নিতে হবে। তো রাজধানীর ফুয়েল পাম্পের যে দীর্ঘ অপেক্ষা করে চালকরা তেল নিচ্ছেন সেই খবর ছিল এখনো মতো এটুকুই আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম পরিবাগে ফিলিং স্টেশনে। বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক এবং বাংলা একাডেমির যৌথ উদ্যোগে শুরু হয়েছে বৈশাখী মেলা 1433। সেখানে আছেন সহকর্মী শিমুল হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া, অগ্নি স্নানের সূচি হোক ধরা। আজকে বাংলা নববর্ষ। বৈশাখ মাস প্রকৃতিতে আসে বিভিন্ন ধরনের গ্লানি, দুঃখ, দুর্দশাকে দূর করে নতুনের আগমন নিয়ে। বাংলা কবিতায় সেই সব বিশেষ কবিরা প্রাচীন কাল থেকেই বিভিন্ন ধরনের বর্ণনা দিয়ে আসছেন। কবি মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে বলছেন যে বৈশাখ মাস দুঃখ দুর্দশা নিয়ে আসছেন। আবার আধুনিক কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে অন্যান্য যেই কবিগণ আছেন তারা বলছেন যে বৈশাখ মাস বাঙালির জীবনে নতুন কিছুর সম্ভার নিয়ে আসেন, নতুন শুরু করে আসেন। এই বৈশাখের গ্লানি, বৈশাখের যে রৌদ্র, সেই গ্লানিগুলো মুছে নতুন কিছুর সূচনা করেন। আমি আছি বাংলা একাডেমি প্রাঙ্গণে। এখানে বৈশাখী মেলা জমে উঠেছে। বিভিন্ন বয়সী মানুষের, দর্শনার্থীর ঢল নেমেছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। মেলার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে নাগরদোলা এবং পুতুল নাচ। সেই সব তো রয়েছেই, তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। মেলায় প্রায় 160টি স্টল রয়েছে। বাংলা একাডেমি এবং বিসিকের যৌথ আয়োজনে এই মেলাটা শুরু হয়েছে। প্রায় 7 দিন ব্যাপী চলবে। সকাল 10টা থেকে সন্ধে 7টা পর্যন্ত মেলা চলবে। আর আজকে যেহেতু প্রথম দিন, সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। তারা রঙিন জামা কাপড় পরে মেলাটাকে আরও বেশি প্রফুল্ল করতে, উৎফুল্ল করতে এসে উপস্থিত হয়েছে। আর বৈশাখের এই আয়োজনে চলবে, বাংলা একাডেমির এই আয়োজন চলবে 7 দিন ব্যাপী। আজকে প্রথম দিন। আজকের মতো এই ছিল আমার কাছে বাংলা একাডেমি থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বাংলা একাডেমি প্রাঙ্গণে। কক্সবাজার উপকূলে জেলেদের জীবনে নেমে এসেছে চরম অনিশ্চয়তা। সাগরে মাছের আকাল, জ্বালানি সংকট, জলদস্যুর আতঙ্ক। এরই মধ্যে মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। মালিক সমিতির দাবি নিষেধাজ্ঞার সময়টি অযৌক্তিক। 1 জুন থেকে 45 দিনের জন্য কার্যকর করা হোক। তবে এটি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত বলে জানিয়েছে মৎস্য বিভাগ। কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে চেয়ারম্যান ঘাট। নোঙর করা ট্রলারে বসা জেলে আব্দুর রহমানের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। সাগরে গিয়েও মেলেনি মাছ, ফিরতে হয়েছে শূন্য হাতে। এরই মধ্যে শুরু হচ্ছে 58 দিনের নিষেধাজ্ঞা। 20-25 হাজার টাকা মতন ধার দেওয়া হয়েছে, এখন আবার নিতে হবে, ফ্যামিলি চালাইতে লইতে নেওয়া লাগবে। নিষেধাজ্ঞা শুরুর আগেই শত শত মাছ ধরার ট্রলার ঘাটে ফিরে এসেছে। বর্তমানে জেলেরা ঘাট ও স্থানীয় দোকানে বসে দুশ্চিন্তায় সময় পার করছেন। আমরা কোনো ফ্যামিলি কার্ডও পাই না যে আমরা ওই ফ্যামিলি কার্ডের হিসাবে চলবে। 1000 জনের মধ্যে 50 জন পাই দিয়ে, আর 50 জন না ভাই। ট্রলার মালিকদের অভিযোগ, লোকসানে জর্জরিত তারা। সাগরে মাছের আকালের জন্য অবৈধ কাঠের ট্রলিংই দায়ী। প্রায় 700 মতো কাঠের ট্রলিং, যেগুলি কোনো লাইসেন্স নেই, যে এই ধরনের এরা জালগুলি মারতেছে, সাগরের মাটি পর্যন্ত এরা নিয়ে আসতেছে। সাগরে জলদস্যুলাই ফিশিং করতে পারতেছে না, গভীর সমুদ্রে আমাদের ট্রলার যাইতে পারতেছে না তেল সংকটের কারণে। কক্সবাজারে এখনো নিবন্ধনের আওতায় আসেনি লাখের বেশি জেলে। আর নিষেধাজ্ঞার সময়টি পরিবর্তনের দাবি মালিক সমিতির। অজ্ঞাত কারণে এই বন্ধটা কেন উল্টো আগের নিয়মের চেয়ে আরও 1 মাস আগে নিয়ে আসলো বা 1 মাস 10 দিন আগে নিয়ে আসলো, সেটা আমাদের বোধগম্য নয়। জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, জেলেদের নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে। জেলেদের নিবন্ধন এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তাদের অভিযোগগুলো যদি লিখিত আকারে দেয়, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন ওনাদের কাছে এটা আলোচনার জন্য আমরা পাঠাতে পারি। দাঁড়দানা থেকে বেঁচে থাকা এই জেলেদের জন্য নিষেধাজ্ঞার সময়টা যেন নতুন করে বেঁচে থাকার লড়াই। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দৈনন্দিন কেনাকাটায় ডিজিটাল পেমেন্ট ব্যবহারে উৎসাহ দিতে সাফারি স্পিরিট শীর্ষক উইন্টার স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টার কার্ড। এই ক্যাম্পেইনে গেল বছরের 1 ডিসেম্বর থেকে চলতি বছরের 31 জানুয়ারি পর্যন্ত 2 মাসে অংশ নেন হাজারো গ্রাহক। ক্যাম্পেইনের গ্র্যান্ড প্রাইজ জিতেছেন ডাচ বাংলা ব্যাংকের মাস্টার কার্ড ক্রেডিট কার্ড হোল্ডার চান মিয়া।
পুরস্কার হিসেবে তিনি পাচ্ছেন কেনিয়ায় 4 দিন 3 রাতের কাপল ট্রিপ, ঢাকা থেকে যাওয়া আসার বিমান ভাড়া এবং প্রিমিয়াম সাফারি অভিজ্ঞতা। এছাড়া ক্যাম্পেইনে আরও ছিল থাইল্যান্ড ও কক্সবাজারে কাপল ট্রিপ সহ নানা আকর্ষণীয় পুরস্কার। কোরবানির ঈদ উপলক্ষে দেশ জুড়ে শুরু হয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24। সম্প্রতি রাজধানীর মার্সেল কর্পোরেট অফিসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ঈদে মার্সেলের পণ্য কিনলে ক্রেতারা পাবেন 10 লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে ক্যাশব্যাক সহ লক্ষ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। চলতি বছরের ঈদুল আজহা পর্যন্ত দেশ জুড়ে মার্সেল পণ্য ক্রয়ে এসব সুবিধা পাবেন ক্রেতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম, অভিনেত্রী কেয়া পায়েল, অভিনেতা ইরফান সাজ্জাদ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। সপ্তাহ ব্যবধানে প্রায় 10% কমেছে ব্রেন্ট ক্রুডের দর। নিম্নমুখী কয়লা, গ্যাসোলিন ও প্রাকৃতিক গ্যাসের বাজারও। ইরানে যুদ্ধবিরতির আলোচনায় চাঙ্গা হতে শুরু করেছে বিশ্ব অর্থনীতি, যার প্রভাব পড়েছে জ্বালানির বিশ্ববাজারেও। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় কমতে শুরু করেছে জ্বালানি তেলের দর। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন গবেষণা প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য, গেল এক সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 13.71% কমে মঙ্গলবার সকালে প্রতি ব্যারেল বিক্রি হয়েছে $97.11। ব্রেন্ট ক্রুডের দাম এক সপ্তাহে প্রায় 10% কমে মঙ্গলবার সকালে ঠেকেছে $98। মাস ব্যবধানে কমেছে 1.63%। সপ্তাহের হিসেবে 1.78% কমে বর্তমানে প্রতি মেট্রিক টন কয়লা বিশ্ববাজারে বেচাকেনা হচ্ছে প্রায় $135.45। দাম কমেছে প্রাকৃতিক গ্যাসেরও। সপ্তাহ ব্যবধানে 8.98% আর মাস ব্যবধানে প্রায় 14% কমে প্রতি MMBTUর দাম নেমেছে $2.60। নিম্নমুখী গ্যাসোলিনের দামও এক সপ্তাহে দাম কমেছে 6.35%। অন্তরা সেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বছরের প্রথম দিনে কৃষক কার্ড উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী। শহীদ মারু স্টেডিয়ামে ভিড়, প্রথম পর্যায়ে পাবেন 20,000-এর বেশি চাষি। মিলবে সার, বীজ ও ঋণ সহ নানা সুবিধা। আমদানি থেকে গ্রাহক এক ক্লিকেই দেখা যাবে কোথায় যাচ্ছে জ্বালানি তেল, দাবি সেন্ট্রাল ফুয়েল ম্যানেজমেন্ট সিস্টেম উদ্ভাবকের। পাইলট প্রকল্প হাতে নেয়ার তাগিদ। অর্থনৈতিকভাবে টেকসই নয় দেশের 56% কৃষি জমি। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে কমছে মাটির উর্বরতা। 2050 সাল নাগাদ 30% পর্যন্ত উৎপাদন কমার শঙ্কা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।